দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের সামনে আজ আমি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করছি। আমি বিগত দুটি ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে মূল কবিতাটি আলোচনা করব। তাহলে জার্মান কবি বের্টল্ড ব্রেখটের লেখা, এটা বাংলায় অনুবাদ করেছে শঙ্খ ঘোষ। পড়তে জানে এক মজুরের প্রশ্ন। এই কবিতার মধ্য দিয়ে কবি সমাজের শ্রমজীবী মানুষের পক্ষ অবলম্বন করেছেন। শ্রমজীবী মানুষের পক্ষ নিয়ে রাজ রাজা তাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন। ইতিহাস সভ্যতার মূলে, সমাজ সভ্যতার মূলে যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে জলে ভিজে যুগ যুগ ধরে দেশে বিদেশে যারা কাজ করে চলেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বড় বড় অট্টালিকা, বড় বড় যুদ্ধ জয়, বড় বড় স্থাপত্য, বড় বড় মন্দির মসজিদ, বড় বড় নগর সভ্যতা প্রাচীর গড়ে উঠেছে, যে সমস্ত শ্রমজীবী সর্বহারা মানুষের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, কিন্তু ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে এই সমস্ত মানুষেরা অবহেলিত, নিপীড়িত, শোষিত। কবি তাদের প্রতি কবি সমবেদনা, তাদের দিকটার কথা কবি তুলে ধরেছেন। এই কবিতায় কবি একটি ঐতিহাসিক সত্যকে তুলে ধরতে চেয়েছেন। যারা পৃথিবীর ধারক বাহক, সেই সমস্ত শ্রমজীবী মানুষেরা, তারা কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু তারা উপেক্ষিত, অবহেলিত, অনাদৃত। আমরা বই খুললে, আমরা ইতিহাস বই খুললে শুধু রাজ রাজাদের চর্চা আছে, রাজ রাজাদের কথা বলা আছে, অথচ যে ওই সমস্ত রাজারা যাদের বলে বলিয়ান, সেই সমস্ত মানুষদের কথা কোথাও আলাদাভাবে বলা নেই। তারা অবহেলিত, তারা অনাদৃত, তারা উপেক্ষিত। সেই ইতিহাসের পাতায় ওই সমস্ত রাজ রাজাদের যে কীর্তি কাহিনী, কিন্তু যাদের বলে বলিয়ান হয়ে তারা এই সমস্ত কাজগুলো করতেন, তারা ইতিহাসের থেকে গেছে উপেক্ষিত। আসলে এই সমস্ত ইতিহাস বইগুলো রচনা হয়েছিল কোন কোন রাজ রাজাদের পৃষ্ঠপোষকতায়। ফলে রাজ রাজাদের কথাটা ফলাও করে বলা হয়েছে, সাধারণ মানুষ থেকে গেছে উপেক্ষিত, সাধারণ মানুষ থেকে গেছে অনাদৃত, সাধারণ মানুষ থেকে গেছে অবহেলিত। ইতিহাসের পাতায় পাতায় শুধু রাজ রাজাদের নাম, কিন্তু যাদের বলে বলিয়ান,
সেই সমস্ত মানুষদের কোনো উল্লেখ ইতিহাসে নেই। কবি গল্পের মধ্যে কয়েকটি যুদ্ধের কথা বলেছেন। কবির প্রশ্ন, কবি বলেছেন এই সমস্ত যুদ্ধ কি রাজারা লড়াই করে জিতেছে? রাজারা তো শুধুমাত্র লড়াই করেনি, লড়াই করেছে তার অনুগত সৈন্যরা। শুধুমাত্র রাজা লড়াই করে জেতেনি, তার অনুগত যে সৈনিকরা, তার অনুগত যে সৈন্যরা, সেই সৈন্যরাই কিন্তু জিতিয়েছে। কিন্তু ইতিহাসের পাতায় খুঁজতে দেখা যাবে সেই সমস্ত রাজাদের নাম আছে, তার অনুগত যে সমস্ত সৈন্য, তাদের কিন্তু কোনো নাম নেই। কবি গল্পের মধ্যে, কবিতার মধ্যে বিখ্যাত কয়েকটি স্থাপত্যের কথা উল্লেখ করেছেন। এই সমস্ত কারা তৈরি করেছিল, কারা নির্মাণ করেছিল? রাজারা কি নির্মাণ করেছিল? সমাজের ধনিক শ্রেণীরা কি এটা নির্মাণ করেছিল? না, করেনি। করেছিল শ্রমজীবী মানুষেরা, করেছিল গরিব মানুষেরা। এই সমস্ত মন্দির, এই সমস্ত স্থাপত্যগুলো তৈরি করেছিল শ্রমিক শ্রেণীর মানুষেরা। শ্রমিকদের রক্তে, শ্রমিকরা রোদে পুড়ে জলে ভিজে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই সমস্ত স্থাপত্যগুলোকে তৈরি করেছিল। কিন্তু লেখা হয় রাজাদের নাম, লেখা হয় ধনিক শ্রেণীর নাম, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে জলে ভিজে, যে সমস্ত শ্রমজীবী মানুষেরা, যে সমস্ত মেহনতি মানুষেরা, যে সমস্ত দিন দরিদ্র মানুষেরা স্থাপত্যকে তৈরি করলো, তারা থেকে গেল অনাদৃত, তারা থেকে গেল অবহেলিত। কবি এই কবিতার মধ্যে শ্রমিক শ্রেণীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। মজুর শ্রেণীর পক্ষ নিয়ে, শ্রমজীবী মানুষের পক্ষ নিয়ে তিনি কিছু প্রশ্ন তুলেছেন, আর এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে সঠিক উত্তর। কবি মজুর বলতে স্থাপত্য শিল্পী, রাজমিস্ত্রি, কৃতদাস, সাধারণ শ্রমিক এবং সৈন্যদেরকেও বুঝিয়েছেন, যারা রাজাকে যুদ্ধ জেতানোর জন্য যুদ্ধ করেন, রাজাকে জেতানোর জন্য যারা যুদ্ধ করেন। কিন্তু ইতিহাসের পাতায় পাতায় এদের কারোর নাম থাকে না। সমস্ত মহান কৃতিত্বের দাবিদার হন রাজারা, সমস্ত কৃতিত্ব লাভ করেন রাজারা। কিন্তু মানব সভ্যতার অগ্রগতির পেছনে কিন্তু এই শ্রমিক শ্রেণীর অবদান। কিন্তু সেই শ্রমিক শ্রেণী কখনোই মর্যাদা পায় না। প্রশ্নগুলো তুলে কবি এই বিতর্ককে উস্কে দিয়েছেন। যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মানব সভ্যতার অগ্রগতি, কিন্তু সমস্ত কৃতিত্ব দাবি করেন রাজারা, ধনিক শ্রেণী, বুর্জুয়া শ্রেণীরা। কবি এই প্রশ্নগুলোই আমাদের কবিতার মধ্যে তুলে ধরেছেন। আমরা এবার কবিতার লাইন বাই লাইন পড়বার চেষ্টা করছি। বলছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপ? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? যে কথাগুলো বলা হচ্ছিল,
দরজাওয়ালা থিপ, 7টি দরজা, 7 দরজাওয়ালা থিপস কে বানিয়েছিল? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? তাহলে 7 দরজাওয়ালা থিপস তৈরির কৃতিত্ব রাজাকে দেওয়া হয়েছে, আর শ্রমিকরা থেকে গেছে অবহেলিত। এই শ্রমিকরা অবহেলিত থেকে গেছে, এই শ্রমিকরা উপেক্ষিত থেকে গেছে, এই শ্রমিকরা অনাদৃত থেকে গেছে। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুরু হলো, কে আবার গড়ে তুললো এতবার? আমি ব্যাবিলন সভ্যতার সম্বন্ধে তোমাদেরকে বলেছি। তাহলে এই যে ব্যাবিলন যে এতবার ধ্বংস হলো, এতবার গুরু, এতবার ধ্বংস হলো, আবার ব্যাবিলনকে নতুন করে তৈরি করা হলো, কে করে তুলল? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? রাজারা কি ইট কাঠ বালি তারা ঘাড়ে করে নিয়ে আসতো? আনতো কারা? শ্রমজীবী মানুষেরা, আনতো কারা? মজুর শ্রেণীর মানুষেরা। বারবার গুড়িয়ে যাওয়া, বারবার ধ্বংস হওয়া ব্যাবিলনকে আবার পুনর্নির্মাণ কারা করেছিল? কিংবা সোনা ঝকঝকের লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? কিংবা লিমা নগরীকে যারা তৈরি করেছিল, সেই লিমা নগরী যারা তৈরি করে তারা কোথায় বাস করত? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? যে চীনের প্রাচীর সম্বন্ধে আমি তোমাদেরকে বলেছি, লিমা নগরী সম্বন্ধে বলেছি, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। তাহলে চীনের প্রাচীর তৈরির কাজ যেদিন শেষ হলো, যে উৎসবে সবাই মেতে উঠলো, সেই মিস্ত্রিরা, সেই সন্ধ্যায় সেই মিস্ত্রিরা কোথায় ছিল? যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে চীনের প্রাচীরকে তৈরি করলো, তারা কোথায় গেল? কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? এই তোরণ, এই পতাকা, বিশাল পতাকা, জয় পতাকা, এর তৈরি করলো কে? বলছি যে জয় তোরণের ঠাসা মোহনীয় রোম, রোম সম্বন্ধে আমি তোমাদেরকে বলেছি, আগের ক্লাসে বলেছি। এগুলো কারা বানিয়েছিল? বানালো কে? সিজার কাদেরকে জয় করেছিল? কাদেরকে নিয়ে জয় করেছিল? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এই যে বাইজেন্টিয়াম নগরে যে কীর্তি, যে খ্যাতি, সমস্ত সবাই কি সেই প্রাসাদেই থাকতো? কিন্তু যারা প্রাসাদের বাইরে থাকতো তাদের কথা বলা হয়নি, অস্তুত থেকে গেছে। সিজার কাদের জয় করলো সে কথা কেউ ভাবেনি। রোম যারা গড়ে তুললো তারা থাকে অনাদৃত। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। উপকথার যে আটলান্টিস সমুদ্র, আটলান্টিস সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার কথা সবাই বলে, কিন্তু সেই রাতে কৃতদাসদের হাহাকার ইতিহাসে স্থান পায় না। যেদিন উপকথার আটলান্টিস যখন সমুদ্রে ডুবে গেল, সমুদ্র যখন গ্রাস করে নিল, সেই দ্বীপে বসবাসকারী কৃতদাসদের যে হাহাকার, ইতিহাসে তার স্থান পায় না। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডার সম্বন্ধে আমি বলেছি, আলেকজান্ডার ভারত জয় করেছিল। তরুণ আলেকজান্ডার একলাই নাকি? তার সঙ্গে সৈন্য সম্বন্ধ ছিল না, তারা যুদ্ধ করেনি, কিন্তু ইতিহাসে কার নাম আছে? ইতিহাসে আছে আলেকজান্ডারের নাম।
ভারত জয়ের কৃতিত্ব কাকে দেওয়া হয়? ভারত জয়ের কৃতিত্ব দেওয়া হয় আলেকজান্ডারকে। এই গলদের কথা আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি। এই গলদেরকে ধ্বংস করার কৃতিত্ব কে নিয়ে? সিজার নেয়। বলছে কি? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাধুনী তো ছিল। গলদের ধ্বংস করার কৃতিত্ব সিজার পেয়েছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, ব্যঙ্গ করে কবি বলছেন যে নিজের পক্ষে একটা রাধুনী তো ছিল, তাদের কথাও নেই। কার নাম আছে? সিজারের কথা আছে। কোন সৈন্যদের কথা বলা নেই। এই সমস্ত মানুষেরা দিন দিন থেকে গেছে উপেক্ষিত, অনাদৃত, অবহেলিত। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। বিরাট আর্মাডা যখন ডুবে গেল, রণতরী বাহিনী ফিলিপের সাথে তার দেশবাসীরাও কেঁদেছিল। ফিলিপ একা কাঁদেনি, কিন্তু ইতিহাসের পাতায় স্থান পায় ফিলিপ কেঁদেছিল, তার দেশবাসী কাঁদেনি। কবি এই কবিতার মধ্য দিয়ে এই প্রশ্ন আমাদের সামনে তুলে ধরছে। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক। কে জিতেছিল? এক ক্লাসে দ্বিতীয় ফেডারিক, আমি বিগত ক্লাসে বলেছি, দ্বিতীয় ফেডারিক একা যুদ্ধ করে 7 বছরের যুদ্ধে জয়লাভ করেনি। এই 7 বছর সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় ফেডারিক একা যুদ্ধ করেনি। একা সে জয় এনে দেয়নি। তার সঙ্গে সৈন্যবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, তারা পরিশ্রম করে, তারা লড়াই করেছে। কে জিতিয়েছিল? এক ক্লাসে দ্বিতীয় ফেডারিক সে কি একাই যুদ্ধ করেছিল? একাই যুদ্ধ করিয়ে দেশকে জিতেছিল? না, তার অনুগত সৈন্যরা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ করে দ্বিতীয় ফেডারিককে জয়ী করেছিল। পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানা, পাতায় পাতায় জয়। আর জয়োৎসবের ভোজ বানাতো কারা? আর ভালো কিছু হলেই একটা উৎসব, খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ। ইতিহাসের পাতায় পাতায় যে জয়ের জয় হলেই যেটা আনন্দ, আনন্দ উপলক্ষে খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, আমোদ প্রমোদ উপলক্ষে ভোজ। কিন্তু এই জয়োৎসবের ভোজ যারা আয়োজন করে, বলছে 10 বছরে এক একজন জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কে? কত সব প্রশ্ন, কত সব খবর, কত সব প্রশ্ন। তাহলে এই জয়োৎসবের ভোজ বানাতো, আয়োজন যারা করতো, যারা এসবের খরচ মেটাতো, এবং মানুষকে মহামানব হিসাবে যে সাধারণ মানুষ প্রতিষ্ঠা দেয়, তারা ইতিহাসে চির উপেক্ষিত থেকে গেছে। ইতিহাস তাদের খোঁজ নেয়নি, ইতিহাস তাদের খোঁজ রাখেনি, ইতিহাস তাদের খোঁজ রাখবে না। লেখাপড়া জানা শিক্ষিত যুবক, শিক্ষিত শ্রমিক, সে তার প্রশ্নের মধ্য দিয়ে এই চরম সত্যকে আমাদের সামনে তুলে ধরেছে। লেখক শ্রমজীবী মানুষের পক্ষ নিয়ে তিনি কিছু বাস্তব সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন।
যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে জলে ভিজে নগর সভ্যতাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গেছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাবে, যারা না থাকলে নগর সভ্যতার উন্নতি কোনো মতে সম্ভব নয়, সেই সমস্ত শ্রমজীবী মানুষ, সেই সমস্ত মজুর শ্রেণীর মানুষ, সেই সমস্ত মেহনতি মানুষ থেকে গেছে উপেক্ষিত, থেকে গেছে অবহেলিত। ইতিহাসে তাদের স্থান হয়নি। সমস্ত কৃতিত্ব, সমস্ত কিছু কৃতিত্ব আমরা দিই রাজাদের। আমরাই এক একজন মহামানব তৈরি করি। এই চরম সত্যগুলোকে, এই চরম সত্য কথা লেখক পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মধ্য দিয়ে ইতিহাসের চরম সত্যকে আমাদের সামনে তুলে ধরেছে। আমি তোমাদেরকে সামনে বিস্তারিত আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, শ্রেণী পঠন শুরু হলে আমাকে শ্রেণীকক্ষে তোমরা জিজ্ঞাসা করবে, আমি আবার তোমাদেরকে বলে দেবো, আবার বুঝিয়ে দেবো। তবে 3টে ক্লাস ফলো না করলে এই ক্লাস শুধুমাত্র এই ক্লাসের উপর সব বোঝা যাবে না। প্রতিটা ক্লাস কিন্তু রিলেটেড। তোমরা ভালো দেখো, তোমরা সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।